এখানে কি বাফারিজেশনের কোনো ইয়ে আছে? ওগুলো জাস্ট এমনিতে ছিল। যাই হোক, বাফারকেশনটা হচ্ছে যে কোনো একটা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনকে বা কোনো একটা সিস্টেমটাকে আমরা যদি কোয়ালিটেটিভলি বোঝার ট্রাই করি, তো যে ধরনের অ্যানালাইসিস করা হয় সেটাই হচ্ছে বাফারকেশন। তো বাফারকেশন করার পর বা বাফারকেশনের কয়েকটা ভাগ আছে। যেমন আমি যদি এমনিতে নর্মালি হচ্ছে বাফারকেশন লিখে সার্চ দেই, তাহলে এখানে হচ্ছে বাফারকেশনের একটা ডেফিনিশন দেখা যাচ্ছে যে বাফারকেশন ইজ দ্য ডিভিশন অফ a single entity system or path into two separate branch or parts. এখানে একটা ইমেজ দেওয়া আছে যে আমি বাফারকেশনের কিছু ইমেজ, এটা হচ্ছে হাতের আঙ্গুলের যে ছাপটা সেটাই হচ্ছে এই ইমেজটা, যেখানে হচ্ছে এই যে একটা, এটা জুম করি তাহলে ভালো দেখা যাবে। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা লাইন আস্তে আস্তে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে এইখানটাতে। এটাকে হচ্ছে বাফারকেশন বলা হচ্ছে। এটা হচ্ছে একদম কি বলবো, রিয়েল লাইফ এক্সাম্পল। এখন বাইফরকেশনের আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কয়েকটা ভাগ। আরো কিছু ইমেজ দেখি তাহলে আর একটু ইজি হবে। এই সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছ? হ্যালো, বলছি সবাই কি ক্লিয়ার শুনতে পাচ্ছ তুষারের কথা? তুষারের ক্লাসে কথা কি শোনা শোনা না, যাচ্ছে? জ্যোতি নাকি আমার কথা শুনতে পায় না? ও আছে এখানে? শুনতে আমিও পাচ্ছি, তো পাচ্ছি আজকে না। পাচ্ছি শুনতে। এখন শোনা আচ্ছা যাচ্ছে? ঠিক। তো আমরা আসলে বাইফারকেশনটা দেখতেছিলাম যে কোনো একটা লাইন থেকে সেটা যখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেটাকে আমরা ম্যাথমেটিক্যালি বাফারকেশন বলতেছি। তো বাফারকেশন বিভিন্ন জায়গায় দেখা যায়। একটা হচ্ছে মানুষের হাতের আঙুলের ছাপ বা যে ধরনের শিরা উপশিরা যে বিভিন্ন সময় ভাগ হয়ে যায় সেটা। তো বাফারকেশনের আরো এক ধরনের গ্রাফ আছে, সেটা হচ্ছে এটা। এটা টাইমের সাথে সাথে বিভিন্ন ভাগে ভাগ হতে থাকে। এই জায়গায় প্রথমে দুই ভাগে ভাগ হয়েছে, তারপর এই যে অসংখ্য শাখাগুলো বের হয়েছে সেখানগুলো আবার একটা নির্দিষ্ট টাইম বা একটা নির্দিষ্ট রেঞ্জ পর পর দুই ভাগে ভাগ হতে থাকবে। এটা এক ধরনের বাইফurcation। এই যে দা বাফারকেশন সেন্টার, এগুলা হচ্ছে যে বাফারকেশন গুলো কোথায় কোথায় দেখা যায়। এটা হচ্ছে মানুষের হাতের যে, এটিকে কি বলে, শিরা বা উপশিরা সেগুলো। So, প্রকৃতির বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের আহ, যেই ভাগগুলো সেগুলো দেখতে পাই। তো এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যালিও রিপ্রেজেন্ট করা যায়, বা কোন একটা সলিউশন কখন দুই ধরনের আচরণ করবে, কোন সময় যে সেটা তার নির্দিষ্ট যে গতিপথ সেটা চেঞ্জ করে অন্যদিকে চলে যাবে, এইগুলো হচ্ছে ম্যাথমেটিক্যালি অ্যানালাইসিস করা যায়। তো বাফারকেশনের জন্য আমাদের প্রথমে যেটা করা লাগবে সেটা হচ্ছে পিডি থেকে ওডি বের করা লাগবে। পিডি থেকে ওডি দেখার জন্য আমি এখান থেকে জাস্ট একটা পেপার নিয়ে নিলাম। এইটা হচ্ছে স্পেস টাইম স্পেস ফ্র্যাকশনাল স্টকাস্টিক মডিফাইড বেঞ্জামিন বনাম মাহনি ইকুয়েশন। এটা সাধারণত কোন ফিল্ডে ইউজ হয়? এখানে ফিল্ড উল্লেখ করা নাই। আচ্ছা যাই হোক, এইটা হচ্ছে পিডি। এটা হচ্ছে স্টকাস্টিক ভার্সনটা। আমি যদি এটাকে জাস্ট নরমালি করি তাহলে এই পার্টটুকু বাদ হয়ে যাবে।
এই পার্টটুকু যদি বাদ দিয়ে দিই আর এইটাকে যদি আমি নরমালি লিখি তাহলে এটা এরকম দেখাবে। আর এটা হচ্ছে জাস্ট এটাকে কি বলবো, সাধারণ বা একটা ইন্টিজার অর্ডার বেঞ্জামিন বোনা মাহোনি ইকুয়েশন। কিন্তু আমরা যখন এই ইকুয়েশনটাকে বা এই সিস্টেমটাকে কোয়ালিটেটিভলি অ্যানালাইসিস করতে যাব, তখন এই পিডি কে করা যাবে না। পিডি থেকে আমার প্রথমে ওডি বের করা লাগবে। তো পিডি থেকে ওডি বের করার জন্য আমার একটা হচ্ছে ওয়েব ট্রান্সফরমেশন ধরে নিতে হবে। এই ওয়েব ট্রান্সফরমেশনটা এইরকম, কারণ এটা হচ্ছে ফ্র্যাকশনাল প্লাস হচ্ছে স্টকাস্টিক। এই কারণে আর আমরা যদি এমনিতে নর্মাল কোনো একটা করতাম তখন কি হতো, আমার এই যে এই পার্টটুকু থাকতো না, আর এটা হচ্ছে জাস্ট নর্মালি কে এক্স মাইনাস ডাব্লিউটি আসতো। সো এইটা যদি আমি নর্মালি ক্যালকুলেট করি, ওডি পিডি থেকে ওডি যেভাবে বের করা হয়, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে একটা ওডি আসবে। এটা হচ্ছে ওডি। এখানে একটা কথা আসছে, সেটা হচ্ছে যে এইটা, এটাকে হচ্ছে ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন বলে। যারা হচ্ছে স্টকাস্টিক বা এই রিলেটেড কাজ করবে তাদের এটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। তো আপাতত যেহেতু না না সেজন্য এটা বলতেছি না। জাস্ট এটা এই জন্য বললাম যে স্টকাস্টিক হচ্ছে যারা কাজ করবে তাদের জন্য এটা একটু পড়াশোনা করা দরকার। এরপর আসবে হচ্ছে যে ওডিটা, এটা হচ্ছে আমার ওডি। আর আজকে একটা ইয়ে হয়েছে তারাপুর কাজের, উনি হচ্ছে সেকেন্ড অর্ডার ওডি পায় নাই, উনি পাইছে হচ্ছে ফার্স্ট অর্ডার ওডি। তারাপু আছেন আপনি? হ্যাঁ, আছে। পরে কি আপনি ওটা হচ্ছে সেকেন্ড অর্ডারে করতে পারছিলেন না ফার্স্ট অর্ডারে আছে এখনো? আমি পরে আরবিট্রারি কনফার্ম হিসেবে মানে দুটো ধরে নিয়েছিলাম, এনপি বা এরকম কিছু ধরে নিয়ে পরে ওটাকে ডাইনামিক্যাল সিস্টেম করছি। তখন তো ওটা হচ্ছে সেকেন্ড অর্ডারে ছিল না? সেকেন্ড অর্ডার, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। তো এই এটা হয় কি, দুটা সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ছিল এক্স এবং ওয়াই সাপেক্ষে, পরে ওই দুটো ক্যান্সেল হয়ে যায়, তো হ্যাঁ, ফার্স্ট অর্ডার হয়ে যায়। তো কাজের সুবিধার্থে কোনো কোনো সময় হচ্ছে ফার্স্ট অর্ডার ওডিটাকে আমরা হচ্ছে সেকেন্ড অর্ডারে নিয়ে আসার ট্রাই করব। আর এটা হচ্ছে থার্ড অর্ডার ওডি। আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে থার্ড অর্ডার ওডি নিয়ে, ওটার গ্রাফগুলো কিছুটা আলাদা আসছিল। আমি ওটা হচ্ছে একটু পরে দেখাবো। তো আমাদের মূল টার্গেট থাকবে, ট্রাই করব প্রথম অবস্থায় সেকেন্ড অর্ডার বা এই যে সেকেন্ড অর্ডার ওডি যেন আসে, তাহলে আমাদের কাজের জন্য একটু সুবিধা হবে। তো এই যে ওডিটাকে আমরা যখন হচ্ছে ডাইনামিক্যাল সিস্টেমে রূপান্তর করব, সেটার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ধরে নিতে হবে। এখানে ধরে নিতে হচ্ছে আমার জেড ইজ ইকাল টু আর প্রাইম। জাস্ট নর্মালি মানগুলো বসায় আমার ক্যালকুলেট করা হয়েছে জেড প্রাইম। তাহলে দুইটা ইকুয়েশন আসলো, একটা হচ্ছে আর প্রাইম ইজ ইকাল টু জেড, আর অন্যটা হচ্ছে জেড প্রাইম ইজ ইকাল টু এই যে এই পুরোটাকে জাস্ট কি করছে, এই যে আর প্রাইমের জায়গায় জেড বসাইছে, তাহলে একটা প্রাইম ক্যান্সেল আউট হয়ে যাবে আর আরেকটা প্রাইম থাকবে, এই জন্য এটা হচ্ছে জেড প্রাইম। আর এইগুলোকে যখন আমি ইকুয়েশনের এ পাশে নিয়ে আসবো তখন জাস্ট সাইনের চেঞ্জ আসবে। তো এইটাই হচ্ছে আমার ডাইনামিক্যাল সিস্টেম। এখন এখানে একটা লাইন লেখা আছে, সিস্টেম 8 ইজ এ কনজারভেটিভ সিস্টেম বিকজ এটা কি হচ্ছে কি ডাইভারজেন্স, ডাইভারজেন্স। ডাইভারজেন্স অফ আর প্রাইম এন্ড জেড প্রাইম ইজ ইকুয়াল টু, এইটা হচ্ছে পার্শিয়াল আর আর প্রাইম প্লাস হচ্ছে পার্শিয়াল জেড প্রাইম বাই ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্সের একটা সূত্র। এইটাকে যদি আমরা হচ্ছে হ্যামিল্টনিয়ান দিয়ে লিখি তাহলে এটা আসবে। এখানে কিচ্ছু করে নাই, জাস্ট হচ্ছে এটাকে ইন্টিগ্রেট করে যোগ করে দিছে, আর এটাকে ইন্টিগ্রেট করে যোগ করে দেওয়া হয়েছে। কিন্তু এখানে ছোট একটা কাজ আছে, সেটা হচ্ছে কি যে যখন আমরা হচ্ছে এই পার্টটা লিখবো, সেটাকে হচ্ছে ইন্টিগ্রেট করার পাশাপাশি মাইনাস দিয়ে গুণ করতে হবে। এই মাইনাস দিয়ে গুণ কেন করতে হবে, এটার একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এইটা, এই
এই আর ভিটা হচ্ছে আমার পোটেনশিয়াল এনার্জি। গতদিন হচ্ছে তারা আপু প্রশ্ন করছিলেন যে এই ভিটা আসলে কি বা এই এমটা আসলে কি। এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে স্টেট ভেরিয়েবল বা ফাংশনের যে ভেরিয়েবলটা সেটা, আর এনটা হচ্ছে ভেলোসিটি। এমটা এখানে মূলত এম এর ডেরিভেটিভ বোঝায়, মানে এম যদি আমরা, তুমি যেটা বললা যে হ্যাঁ, কি বললা এম কে, মানে রেট এইট এমটা হচ্ছে আপনার এন এর মানে এম, এনটা হচ্ছে এম এর চেঞ্জ, রেট অফ চেঞ্জ। হ্যাঁ রেট অফ চেঞ্জ এই কারণে এটাকে আমরা ভেলোসিটি বলতে পারি, যেহেতু রেট অফ চেঞ্জ। মানে কারণ হচ্ছে হচ্ছে এম আর এন এর সম্পর্কটা হচ্ছে যে এন, আমরা এম ইকুয়াল এন প্রাইম ধরে নিয়েছিলাম। এন প্রাইম হ্যাঁ, বলতে এম এর রেট অফ চেঞ্জ কে বোঝাচ্ছে রশ্মি সাপেক্ষে। তো সো এটা মানে ভেলোসিটি হতে পারে। ভেলোসিটি বলতে হচ্ছে আমি যেই ভেরিয়েবলটা নিয়ে চিন্তা করতেছি সেটার হচ্ছে রেট অফ চেঞ্জটা। হুম, হুম। আর এই পুরোটা হচ্ছে আমার টোটাল ফাংশনের মানে বা সিস্টেমটার টোটাল এনার্জি। এইখানে যেটা করছে সেটা কিছুটা আলাদা, এজন্য আমি আর এই এই পাশটাতে দেখাবো না। এখান থেকে যেটাতে আসবো সেটা হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটাতে। আর আরেকটা হচ্ছে যে ইকুইলিব্রিয়াম পয়েন্ট গুলা। তো আমরা এখন পর্যন্ত কি কি দেখলাম? ডাইনামিক্যাল সিস্টেমটা দেখছি, ডাইনামিক্যাল সিস্টেমটা কিভাবে বের করতে হয় কোন একটা ওডি থেকে সেটা দেখলাম। আর এরপরে দেখলাম হচ্ছে হ্যামিল্টনিয়ান ফাংশনটা আসলে কি রিপ্রেজেন্ট করে, প্লাস এটা হচ্ছে কিভাবে আসছে। এটা আরেকবার হচ্ছে এটাকে কি বলবো, রিক্যাপ করি। তো এইটা হচ্ছে আমার ওডিটা। এখানে আমি ধরে নিছিলাম, এইটুকু বাদ দিলাম, এম প্রাইম ইজ ইকাল টু এন। এটা ধরে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমার দুইটা ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন আসবে। এটা একটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটা আর একটা। সো এই দুইটা মিলে হচ্ছে আমার ডাইনামিক্যাল সিস্টেম। আর এই যে এস ওয়ান আছে, এটা হচ্ছে জাস্ট কিচ্ছু না। আমি যখন এই পার্টটাকে এই পাশে পার করে নিয়ে গেছি তখন একটা মাইনাস চিহ্ন আসছে। এই পুরা মাইনাসটাকে আমি ধরে নিছি হচ্ছে এস ওয়ান। আর এই পার্টটাকে ধরছি হচ্ছে এস টু। এটা এই জন্য করা হয়েছে যাতে আমার পুরা ক্যালকুলেশনটা কিছুটা ইজি আসে। আর এই ডাইনামিক্যাল সিস্টেমটা চেঞ্জ হয়ই আসলে হচ্ছে দুইটা কোএফিসিয়েন্টের উপর বেস করে। একটা হচ্ছে এস ওয়ান বা এস টু, বেসিক্যালি হচ্ছে এই যে আমার প্যারামিটার গুলো আছে সেটার যে কোএফিসিয়েন্ট আছে সেটার প্লাস মাইনাস বা ছোট বড়র চেঞ্জের কারণে আমার পুরো সিস্টেমটা কিরকম চেঞ্জ হবে সেটা। হ্যামিল্টনিয়ান ফাংশনটা তো দেখলাম। এখন হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা আসলে কি? আমাদের যে হচ্ছে ডাইনামিক্যাল সিস্টেমটা আসলো, এইটাকে আমরা হচ্ছে দুইটা ফাংশন যদি কনসিডার করি, একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে জি। এই ফাংশনটাকে আমরা হচ্ছে ডিফারেন্সিয়েট করব, একবার হচ্ছে এম এর সাপেক্ষে একবার এন এর সাপেক্ষে করে। যে রেজাল্ট গুলো আসবে সেটা যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে বসাই তাহলে একটা ম্যাট্রিক্স আসবে। এই ম্যাট্রিক্সটাকে আমরা বলতেছি হচ্ছে জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এই স্লাইডটাতে আমরা হচ্ছে এইটাকে এফ ধরে নিছিলাম আর এইটাকে হচ্ছে জি ধরছিলাম। এখন আমি যখন হচ্ছে এই ফাংশনটাকে এম এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব, তখন এই ফাংশনটাতে তো কোনো এম নাই, তাহলে কি আছে? শুধু এন। তো এন কে যদি হচ্ছে ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে? একটা জিরো আসবে। আর যখন এন এর সাপেক্ষে করব তখন ওয়ান আসবে। এই যে প্রথমটাতে জিরো আসছে, পরেরটাতে হচ্ছে ওয়ান আসছে। আর জি ফাংশনটাকে যখন আমি হচ্ছে এম এর সাপেক্ষে আর এন এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব তখন রেজাল্ট আসবে হচ্ছে এটা। আর যেহেতু এই টার্মটাতে কোনো এন নাই, এই কারণে এইখানে পরেরটাতে জিরো আসছে। এটা হচ্ছে আমার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স। এখন কথা হচ্ছে যে আমার জ্যাকোবিয়ান ম্যাট্রিক্স বের করার দরকারটা কি? জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এই জন্য বের করতে হবে যে আমার যে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলা আসবে সেগুলো আচরণ কেমন হবে।
ওই বিন্দুগুলা কি হচ্ছে স্যাডেল হবে, সেন্টার হবে, না কাস্পিরাল হবে, এইটা ডিফাইন করবে হচ্ছে আমার এই জ্যাকোবিয়ান ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। এখানে জাস্ট নর্মালি ডিটারমিনেন্টটা বের করা হয়েছে। আর আরেকটা আছে, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার ক্যারেক্টারিস্টিক ভ্যালু বা আইগেন ভ্যালু। এখন পেপার থেকে দেখি যে আমার যে হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো আসছে, এই যে এটা হচ্ছে এই ম্যাট্রিক্সটার আইগেন ভ্যালু। এখন এখানে হচ্ছে 4টা কেস আসতে পারে। আচ্ছা, এই পেপারটা একটু কঠিন হয়ে যাবে, এটা দেখাই। তো একটু আচ্ছা, এটা আরেকটু করি। এল এম হচ্ছে এমটা 2 আর 2, এটা হচ্ছে এই কোএফিসিয়েন্টের ভ্যালুর উপর ডিপেন্ড করে যখন আর এই দুই যে এল হচ্ছে 0 তে আর এর থেকে বড়, তখন সিস্টেমটা একটা এইরকম তুষার, যে তুষার, বুঝতে তুষার, শেষের 1 মিনিট তোমার কথা ভেঙে যাচ্ছিল। এখন ও, তুষার কি আছো না ডিসকানেক্ট হয়ে গেছো? তোমরা কেউ রেসপন্স করছো না কেন? শাহরিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো।
হ্যাঁ, ঠিক হয়েছে, আপনি শেষ করেন, তারপর আমি দেখাবো বাকিটা। না না না, আপনি শুরু করছেন, ওটা শেষ করেন ওই পার্টটা, তারপর আমার এখানে নেট। তো আমি যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে পুরো আহ, এখন যে আমাদের হচ্ছে ডাইনামিক্যাল সিস্টেমটা আসলো, সেটা আসলে কোয়ালিটেটিভলি যদি আমরা অ্যানালাইসিস করতে যাই, সেটা কোন প্যারামিটারের উপরে ডিপেন্ড করে করব। এটা সাধারণত করা হয় হচ্ছে এই যে স্টেট ভেরিয়েবল বা কিউ এর সঙ্গে যে কোফিশিয়েন্টটা থাকে সেটার উপর বেস করে। একটা হচ্ছে এল আর একটা হচ্ছে এম, আবার এই কেসটার জন্য। সো এইখানে যখন আমরা হচ্ছে এল আর এম এর ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু ধরবো, জিরো থেকে ছোট কিংবা বড় করে, তখন আমার সিস্টেমটা চেঞ্জ হতে থাকবে। যেমন এই কেসটা আসছে হচ্ছে আমার যখন এল আর এম এর ভ্যালু, এল এর ভ্যালু জিরো থেকে ছোট এবং এম এর ভ্যালু জিরো থেকে বড়। পরেরটা হচ্ছে এলটা হচ্ছে জিরো থেকে বড় হয়েছে আর এমটা জিরো থেকে ছোট। আবার দুইটা যখন এল এম দুইটাই হচ্ছে আমার পজিটিভ ভ্যালু, তখন একটা পিরিয়ডিক বা সার্কেল টাইপের একটা হচ্ছে শেপ আসছে। আর যখন দুইটাই ছোট, তখন একটা স্যাডেল পয়েন্ট আসছে, যে এই যে জিরো জিরো পয়েন্টটা, এটা হচ্ছে আমার স্যাডেল পয়েন্ট। এই জিরো জিরো পয়েন্ট হচ্ছে সেন্টার পয়েন্ট। বি নম্বর গ্রাফে এই যে 1 0 বা -1 0 যে পয়েন্টটা, সেটা হচ্ছে আমার সেন্টার পয়েন্ট, 0 0টা হচ্ছে স্যাডেল পয়েন্ট, এইটা হচ্ছে আবার সেন্টার পয়েন্ট। এ আর বি যে গ্রাফটা, সেটা আসলে কিছু হয় নাই, সেটা হচ্ছে কি পয়েন্টগুলো ইন্টারচেঞ্জ হয়ে গেছে। লাইক একটা আহ, একটা বলকে যদি আমি হচ্ছে উপর দিক থেকে দেখি, তাহলে কি দেখবো, চারিদিক থেকে হচ্ছে মাঝখানে সেন্টার, আর চারিদিক থেকে হচ্ছে ঢালু নেমে চলে আসছে। আর এটাকে যদি আমি হচ্ছে আহ, উল্টায় দেখি, তাহলে কি হবে, যে আমার সেন্টার গুলো নিচের দিকে চেঞ্জ হয়ে আসতেছে, বা এটাকে কি বলে, কার্ভ হয়ে নিচের দিকে চলে আসতেছে। এটাই হচ্ছে এই, এটাকে আরো ভালোভাবে বোঝা যায়। যেমন আমি যদি এখানে একটা বোলের 3D ছবি নিয়ে আসার ট্রাই করি, বল বানাতে ভুলে গেছিল, বাটি লিখি নাই আর। লিখলাম বাটি, আসলো খাবারের ছবি। বল লেখো, BOWL। এটা দিয়েই হবে আপাতত আমাদের কাজ। এই যে এটা, এটা যদি আমি হচ্ছে এই দিক থেকে দেখি, তাহলে কি দেখবো, যে এই মাঝখানে হচ্ছে আস্তে আস্তে নিচু, আর এই সাইড গুলো হচ্ছে উঁচু। কিন্তু আমি যখন এটাকে উল্টায় দেখবো, তখন কি দেখবো, আমার মাঝখানটাই উঁচু আর সাইডের দিকে আস্তে আস্তে ঢালু হয়ে গেছে। ঠিক সেম ভাবে কোনো একটা, এই সিস্টেমটাকে আমি যদি কোনো একটা হচ্ছে পাথর রাখি বা কোনো একটা মার্বেল রাখি এখানে, তাহলে কি হবে, সে আস্তে আস্তে একটা ফোর্সও যদি দিই, তাহলে ঘুরতে 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 এক জায়গায় মাঝখানে চলে আসবে। আর যদি আমি হচ্ছে এটাকে উল্টায় রাখি, তখন কি হবে, আমি এখানে যদি একটা মার্বেল রাখি, সেটা হুট করে যে কোনো একদিকে গড়িয়ে চলে যাবে। সেম কনসেপ্টটা আপনি যদি হচ্ছে এইখানে অ্যাপ্লাই করেন, তাহলে বুঝতে পারবেন। এটা যদি আমার হচ্ছে সেই বোলটা হয়, আমি ওখানে যদি কোনো একটা বাটি রাখি, সেটা হুট করে যে কোনো একদিকে চলে যাবে। আর এটা যদি হচ্ছে ঠিকভাবে থাকে, তখন কি হবে, এটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে মিডিল পয়েন্টে চলে আসবে, বা একটা সেন্টারকে কেন্দ্র করে ঘুরতে থাকবে। এইটাই হচ্ছে এই দুইটাটা। আর এখানে হচ্ছে একটা সিঙ্গেল পয়েন্ট ছিল, আর এখানে হচ্ছে আলাদা তিনটা পয়েন্ট আছে। এই তিনটা পয়েন্টের জন্য যেটা হবে, আমার পার্টিকেলটা যখন এইখানে থাকবে, তখন এই সেন্টারটাকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে। যখন এইখানে থাকবে, তখন সে সার্টেন একটা টাইমে যে কোনো দিকে চলে যাবে আগে, তারপর এই সেন্টারটাকে কেন্দ্র করে আইদার ঘুরতে থাকবে, অথবা একটা, এটাই, এটার নাম কি ভুলে গেলাম, হোমোক্লিনিক একটা অরবিটে সে ঘুরতে থাকবে, দুইটা সেন্টারকে কেন্দ্র করে, এই দিক দিয়ে যে এই দিক দিয়ে এসে আবার এইভাবে ইনফিনিটি লুপে। ঠিক সেম ভাবে এইখানে যেটা একটু আগে যেটা বললাম, একটা বাটিকে ভিতর উপর দিক থেকে দেখা, আর হচ্ছে বাড়িটাকে উল্টায় দেখা। আপনি যখন এইটাকে কি হয়েছে, এই সিস্টেমটাকে আপনি উপর দিক থেকে দেখলে কি হবে, এটা হচ্ছে সেন্টার স্যাডাল,
আর এটা হচ্ছে সেন্টার, মানে এই জায়গাটা হচ্ছে সব থেকে উঁচু, এটা হচ্ছে একটা গর্তের মতো আসবে, এখানটাও সেম। আমার কাছে মনে হয় 3D গ্রাফ আছে, আমি এটা একটু দেখাই আপনাদের। 3D গ্রাফটা আমি করছিলাম কোথায়? এই যে এটা হচ্ছে আমার 3D, এই গ্রাফটার জন্য হচ্ছে এইটা। তো এটা দেখতে কিরকম, যে এই জায়গাটা হচ্ছে আমার, এটাকে ম্যাটল্যাবে চালাইলে কি ভালো দেখা যাবে? আচ্ছা, এটা ওপেন করে ট্রাই করি। আচ্ছা, এটা ওপেন হোক, ততক্ষণ আমি এটা বলতে থাকি। এই যে এটা হচ্ছে কি একটা বাটির মতো দেখতে, যে মাঝখানটা হচ্ছে নিচু, সাইডটা হচ্ছে উঁচুর দিকে। সো একটা পার্টিকেল যদি এখানে থাকে, সে এইভাবেই এখানে সেন্টার থেকে ঘুরতে থাকবে কোনো একটা নির্দিষ্ট স্পিডে। আর এটাকে যদি আমি হচ্ছে মানে উল্টায় দেখি, তাহলে কি আসবে? আমার এই গ্রাফটা আসবে। সেটাই হচ্ছে আমার এই গ্রাফটা, এইটা। তো এইখানে যদি কোনো একটা আমি পার্টিকেল রাখি, তাহলে কি করবে? সে এইদিকে চলে যাবে, অথবা এই কোনো দিকে, যে কোনো একটা দিকে মুভ করবে খুব তাড়াতাড়ি। এটাই হচ্ছে আমার এইটা উল্টাটা। ঠিক সেম ভাবে এই গ্রাফটা, এই গ্রাফটার মাঝখানটাতে হচ্ছে আমার একটু উঁচু, ওইখানে যদি কোনো একটা পার্টিকেল আমি ধরে নিই, তাহলে সে যে কোনো একটা দিকে চলে যাবে, বা কোনো একটা সেন্টারটাকে ঘুরতে থাকবে এই দিকটাতে, কিন্তু সে এই মাঝখানের বিন্দুতে থাকবে না। এইটাকেই যখন আমি হচ্ছে উপর দিক থেকে দেখবো, তখন কি হবে? তখন এরকম ভাবে একটু চেঞ্জ হয়ে যাবে কিছুটা। এই যে সেন্টার পয়েন্টটা ছিল আমার এখানে, কিন্তু এটাই স্যাডাল হয়ে গেছে। এইখানে আমি আর কোনো পার্টিকেল যদি রাখি, সেটা আর এখানে থাকবে না, হয় এইদিকে নেমে যাবে, অথবা অন্য কোনো দিকে তাড়াতাড়ি চলে যাবে। আর এই মাঝখানটা তখন আমার সেন্টার হয়ে গেছে, তখন এখানে যদি কোনো একটা পার্টিকেল রাখি আমি, এটা এখানেই থাকার ট্রাই করবে। এটা হচ্ছে অলমোস্ট হ্যাং করে গেছে আমার এটা। আমার কি শোনা যাচ্ছে? না আবার নেট চলে গেল? একদিন শুনে যাচ্ছি। একটু আমার 3D গ্রাফটা আসলে আমার জন্য একটু সুবিধা হবে, এই জন্য আমি এটা আসলে ওপেন করলাম। তো একটু আগে যেটা বলতেছিলাম, যে এইখানে যদি কোনো একটা আমি প্যারামিটার রাখি, এই যে এটা উপর থেকে দেখলে হচ্ছে এরকমটা দেখাবে। এইখানে যদি কোনো একটা পার্টিকেলটা রাখি, তাহলে কি হবে? সে এই যে এই রূপটা ধরে সে ঘুরতে থাকবে কোনো একটা স্পিডে, অথবা এই
সারফেসে যদি ফ্রিকশন থাকে তাহলে কি হবে, সে আস্তে আস্তে এনার্জি লুজ করতে করতে একটা সময় সেন্টারে চলে আসবে। এটা হচ্ছে একটু পরে যখন আরেকটা গ্রাফ দেখাবো তখন আরো ভালো বোঝা যাবে। এটাকে যদি আমি হচ্ছে উপর দিক থেকে দেখি, ব্যাপার ম্যাট ল্যাবে এটা ঘুরতেছে না, বাট ম্যাপেলে পুরোপুরি ভালোভাবে ঘুরে, এটাতেই হবে আপাতত। এই যে বলতেছিলাম যে এই জায়গাটাতে যদি কোনো একটা প্যারামিটার রাখি তাহলে কি হবে, সে এইখানে থাকবে না, যে কোনো একটা দিকে চলে যাবে স্লাইড করে। এই জন্যই আমার দুইটা ফিগার দুই রকম, একটা হচ্ছে এইরকম আর একটা হচ্ছে এইরকম। মানে আমি ওই পার্টিকেলটা ঠিক কোন দিকে যাবে বা ওই পার্টিকেলের বিহেভিয়ারটা কিরকম হবে এটা খুব একটা প্রেডিক্ট করা যাচ্ছে না, বা বললে বোঝা যাচ্ছে যে কোনো দিকে চলে যেতে পারে বা কোনো একটা অসীমের দিকে চলে যাবে। আর এই ক্ষেত্রে কি হবে, আমার ওই সিস্টেমটার মধ্যেই থাকবে। আর এটা জাস্ট এটার উল্টাটা, আমার সেন্টার গুলো স্যাডাল হয়ে যাবে এবং সেন্টার গুলা সেন্টার হয়ে যাবে। এই যে এই ফিগারটাতে এই দুই জায়গাটা হচ্ছে একটু ডেপ আর এটা হচ্ছে একটু উঁচু। সো এইখানে যদি কোনো একটা পার্টিকেল আমি হচ্ছে অ্যাজিউম করি, সেটা কি করবে, হয় এই দিকে চলে যাবে অথবা এই দিকে চলে যাবে। আর একটা আরেকটা পসিবল আউটপুট হতে পারে যে সে দুইটাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, সেটা হবে আমার হোমোক্লিনিক একটা পার্ট, এই পার্টটা। ইকুইলিব্রিয়াম পয়েন্টটা আসলে ঠিক কিভাবে বের করে এটা আমার উপরে দেওয়া দরকার ছিল স্লাইডের, বাট এটা এই অংশে আছে। তো এটাকে জাস্ট কিচ্ছু না, আমরা ওই দুইটা ডাইনামিক্যাল সিস্টেম সমান 0 ধরে নেই, আমরা এম আর এন এর ভ্যালুটা বের করি। এটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্টগুলো। আর যে পয়েন্টগুলো আসলে কিরকম হবে সেটা ডিফাইন করা হচ্ছে এস আর এস টু এর ভ্যালুটার উপরে। এই এস ওয়ান আর এস টু ভ্যালুটাই আসলে কিরকম ধরতেছি সেটার উপরে ডিপেন্ড করে আমার পুরো সিস্টেমটা কিরকম আচরণ করবে সেটা বোঝা যায়। একটু আগে বলতেছিলাম যে কোন অরবিটটা কিরকম, যেমন এখানে হচ্ছে আমার হাইপার পিরিয়ডিকটা হচ্ছে ইয়েলো কার্ভ। এই যে এটা হচ্ছে আমার হাইপার পিরিয়ডিক। এটা হাইপার পিরিয়ডিক কেন, কারণ সে দুইটা সেন্টারকেই কভার করতেছে। একটা হচ্ছে পিরিয়ডিক আর একটা হচ্ছে পিরিয়ডিক। পিরিয়ডিকটা কেন, সে একটা সেন্টারকে কেন্দ্র করে ঘুরতেছে। আর আরেকটা বোঝা গেল, একটা হচ্ছে হোমোক্লিনিক। হোমোক্লিনিকটা কি, সে দুইটা সেন্টারকে কভার করতেছে কিন্তু মাঝখানে সে একটা স্যাডেল পয়েন্টটাকেও সে হচ্ছে কভার করতেছে, এই জন্য সেটা একটা হচ্ছে হোমোক্লিনিক অরবিট। তো তিন ধরনের অরবিট দেখা যায় ডাইনামিক্যাল সিস্টেমে। এই পার্টটা গেল। নেক্সট দিন হচ্ছে, আজকে আর ক্যাওসে যাব না, ক্যাওসে আজকে আর যাব না, সেই পর্যন্তই। কিন্তু এটা তো হচ্ছে আমি ম্যাটল্যাবে করে দেখালাম। এটা হচ্ছে আমরা যখন হচ্ছে প্লট করতে যাব, এটা হচ্ছে অনলাইনে কিছু প্লটার পাওয়া যায়। এই যে এটা হচ্ছে একটা অনলাইন প্লটার, এখানে খুব ভালোভাবে প্লট করা যায়। যেমন আমরা এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ডাইনামিক্যাল সিস্টেম এখানে অ্যাড করে দিতে পারি। আমাদের বেশিরভাগ ক্ষেত্রে এখানে ডিএক্স ডিটি সমান ওয়াই থাকে, আর নিচে থাকে সাধারণত হচ্ছে এক্স প্লাস
এক্স স্কয়ার অথবা কিউব। এখন এইটার জন্য আমার ডাইনামিক্যাল সিস্টেমটা এরকম বিহেভ করবে। এখানে দুইটা সেন্টার পয়েন্ট আছে, একটা হচ্ছে এইখানে যেটা হচ্ছে -1 0, আর অন্যটা হচ্ছে 0 0, কিন্তু এই পয়েন্টটা হচ্ছে আমার স্যাডেল পয়েন্ট। এখান থেকে যদি আমি কোনো একটা পার্টিকেল অ্যাজিউম করি সেটা আসলে যে কোনো দিকে চলে যাবে। এগুলো হচ্ছে ওই পার্টিকেলটার, যদি পার্টিকেল ধরে নিই সেটার পাথ। এখন আমি যদি সিস্টেমটাতে একটু চেঞ্জ করি, সরি, তাহলে আমার গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে। এখন এখানে একটাই পয়েন্ট আসছে, সেটা হচ্ছে জাস্ট একটা স্যাডেল পয়েন্ট। মানে এখানে এরিয়া বা এই পয়েন্টের আশেপাশে যে যদি কোনো একটা পার্টিকেল আসে সেটা এইরকম ভাবে বিহেভ করবে। আর এই ভেক্টর সাইনগুলো দেখাচ্ছে যে পার্টিকেলের পাথটা ঠিক কোন দিক থেকে কোন দিকে হবে। জুম করা যাবে এখানে, সরি এগুলো দিয়ে সহজে যে কোনো সিস্টেমের হচ্ছে ডাইনামিক্যাল বা ফেস পোর্ট্রেটটা বের করা যায়। এখন হচ্ছে একে একে প্রশ্ন করতে থাকেন, আমি দেখি উত্তর কয়টা দিতে পারি। আর কোনটা? আহ, সরল দোলকের হচ্ছে ডাইনামিক্যাল সিস্টেম, সেটা তো অনলাইনে সার্চ করলেই পারে। আচ্ছা, তো এইটা হচ্ছে সরল দোলকের ডাইনামিক্যাল সিস্টেমটা। তাহলে অ্যাসাইন করে দিই, উপরে জাস্ট ওটাই থাকবে, আর এটা হচ্ছে মাইনাস সাইন থিটা টিএল। এটাও যদি আমি একটা কনস্ট্যান্ট করে দিই তাহলে মাইনাস সাইন থিটা ধরলেই হবে, সাইন টি। না এখানে ও করতে হচ্ছেন, করে না, এটা জাস্ট এভাবে করা যায়, এখানে জাস্ট হচ্ছে সাইন এক্স দিলেই হবে আমার। এটা হচ্ছে আমার এই যে অনেকগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, সিঙ্গেল হচ্ছে আমার যে কোনো একদিকে নেওয়া লাগবে, পজিটিভ দিকে। সরি, জুম ইন করা লাগবে। এখানে হচ্ছে মাইনাস শো আসতেছে, তো এই জন্য এরকম। আমি যদি 0 থেকে নিই তাহলে বেটার আসবে এখন। তো এটা তো মাইনাস নেওয়া লাগবে না, তাহলে আসবে ওয়াই এর মাইনাস নিতে হবে। নেট স্লো আমার এখানে।
তাহলে আমি অফ করে দিলাম। আর তার আগে শুনে নি যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, যে শুনতেছে না, সবাই ঘুমাচ্ছে এখন, আল্লাহ জানে। হ্যালো তুষার ভাই, হ্যাঁ হ্যাঁ, শোনা, বলো। এই যে আমরা যে এখানে হ্যামিল্টনিয়ান ফাংশনটা বের করলাম, হ্যাঁ, এটা কি কাজে লাগলো? এইটা আসলে কি কাজে লাগলো, এখন ওই ডাইনামিক্যাল সিস্টেমটা টোটাল এনার্জি কত, বা থ্রিডি তে ওই সিস্টেমটা কিরকম দেখতে হবে, এইটার জন্য তোমার টোটাল এনার্জিটা বের করা লাগবে, বা হ্যামিল্টনিয়ানটা বের করতে হবে। যেমন আমি যদি বলি এখানটাতে না, ও বেসিক্যালি এটা বোঝায় যে এই সিস্টেমটা হচ্ছে কনজারভেটিভ নাকি কনজারভেটিভ না। বুঝতে পারছো? এটা একটা জোড়াতালি দাও উত্তর। হ্যাঁ, বুঝলাম। সব থেকে ভালো হয় তুমি এটা একটু সার্চ করো, তাহলে পেয়ে যাবা। তাহলে আপু, আপনার কোনো প্রশ্ন আছে? আমার তো অনেক কোশ্চেন, সব তাহলে আপনি একটা কাজ করেন, লিখে লিখে আমাকে পাঠিয়ে দেন, আমি দেখবো যে প্রশ্ন করবো। আমি আগে কিছু কিছু করি, যেখানে প্রবলেম ফেস করবো সেখানে সেখানে। তাহলে আমার পার্ট এখানে শেষ। শাহরিয়ার ভাই শুরু করেন। আর আচ্ছা,
এখন প্রশ্ন নেন, আপনার কাছে আর প্রশ্ন আছে কিনা? মনে তো হচ্ছে না। যাই হোক, অনলাইনে দেখো, হচ্ছে না। তো একটু আগে হচ্ছে ভাই বললেন যে হচ্ছে ওই যে ডাম্পিং যদি অ্যাড থাকে তখন সিস্টেমটা আসলে কিরকম হয়। সো রিয়েল লাইফ সিস্টেমটা গুলো আসলে এরকম যে আপনি যেখান থেকে শুরু করেন না কেন, যে বারবার ওই একটা সিঙ্গেল পয়েন্টের দিকে চলে যেতে হচ্ছে। এই যে এটা কেন হচ্ছে যে এই পার্টিকেল গুলা এনার্জি লুজ করতেছে, যার কারণে সে ওই একটা সিঙ্গেল বা সেন্টার পয়েন্টের দিকে বারবার যে ওখানে যে সে স্টপ করবে। সাধারণত ডাম্পিংটা নিচেরটাতেই থাকে। না, এটা তো অ্যাড করা যায়, আমি করছিলাম। এখানে ওয়াইটা আমি আসলে ডাম্পিং ইফেক্ট বা ফ্রিকশন আসলে অ্যাড করে ট্রাই করছি, এটা লোড হচ্ছে না অ্যাকচুয়ালি। যাক আমি ম্যাপেলে দেখাই। কেন? তো এই যে এইখানটাতে দেখেন, এখান থেকে আমি যখন জাস্ট ওয়াইটাকে এখান থেকে আউট করে দিব, তখন এটা একটা হচ্ছে স্মুথ বা একটা পিরিয়ডিক টাইপের গ্রাফ আসবে, যেটা হচ্ছে আমরা একটু আগে দেখতেছিলাম পেপারে। কিন্তু রিয়েল লাইফ কেসগুলো সাধারণত এরকম হয় না, সেটার সঙ্গে হচ্ছে কিছু ফ্রিকশন থাকেই। সেটাতে যখন আমি একটু ফ্রিকশন অ্যাড করে দিব, তখনই দেখেন যে গ্রাফের 12টা বেজে গেছে। এতটুকুই থাক আজকে। স্যার কিছু বলবেন কিনা? স্যার, স্যার কি চলে গেছেন নাকি? স্যারকে তো জয়েন দেখাচ্ছে। আশা আপু কিছু বলবেন? হ্যালো।